দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিদা তিশা। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা সমাজের বর্ণাঢ্য গুণীজনদের আমন্ত্রণ জানাই এবং তাদের জীবনের সাফল্যের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আজকের এই অনুষ্ঠানে তেমনই একজন গুণীজন আমাদের মাঝে উপস্থিত আছেন, জনাব মোহাম্মদ আরফান আলী। দর্শক, জনাব মোহাম্মদ আরফান আলী একজন কিংবদন্তি ব্যাংকার এবং তিনি একজন সফল উদ্যোক্তা। পাশাপাশি তিনি বাংলাদেশের এজেন্ট ব্যাংকিং সিস্টেমের প্রবর্তক। বর্তমানে তিনি জয়তুন বিজনেস সলিউশন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে আমরা তার কাছে জানতে চাইব তার পরিবার, শৈশব এবং জীবনের নানা বিশেষ মুহূর্ত সম্পর্কে। জনাব আরফান আলী, আমাদের অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত। আজকে আপনার মুখ থেকে শুনবো আপনার জীবনের সফলতার গল্পগুলো, যা আমাদের এবং দর্শকদেরকে অনুপ্রাণিত করবে। তো শুরুতে একটু জানতে চাচ্ছি যে আপনার ছেলেবেলাটা কেমন ছিল? আপনার পরিবার সম্পর্কে আমাদের কিছু বলুন। আমার জন্ম হয়েছে শাহজাহানপুর কলোনিতে, রেলওয়ে কলোনিতে। আমার আব্বা বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। সেই সূত্রে রেলের যে বাসা, ওখানে আমরা দীর্ঘ সময় ওখানে ছিলাম। তো দক্ষিণ শাহজাহানপুরের সেই রেলের সেই স্টাফ কোয়ার্টারে আমরা থেকেছি। তো সেখানেই আমরা বড় হয়েছি। সেই সময় তো আর এত বেশি যানবাহন ছিল না, ভিড় ছিল না। অনেকটা সবুজার একটা শহর, ঢাকা শহর। তখন আমরা সেখানে খেলাধুলা করেছি, মাঠ ছিল বড়। তো সেই শৈশবটা কেটেছে খুব আনন্দের সাথেই। এবং পরবর্তীতে আমরা ওখান থেকে এই মতিঝিল যে প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমার প্রথম লেখাপড়া শুরু করি। তো প্রাইমারি স্কুলে আমি ক্লাস 4-এ একবার ভর্তি হয়েছিলাম সরাসরি। আমাদের বাসায় আমরা লেখাপড়া করেছি এবং একটু বড় হয়েই স্কুলে গিয়েছি, যার ফলে একবারেই আমি অন্যান্য ক্লাসগুলো আর করিনি। প্রথম শুরুতেই ক্লাস 4-এ ভর্তি হলাম সেই প্রাইমারি স্কুলে, বাসার পাশে। তো সেখানে আমরা যেই যাতায়াতের যেই সুযোগ সুবিধা ছিল, যে পাশেই হেঁটেই যেতাম স্কুলে যেতাম। তারপর ক্লাস 5-এ ওঠার পরে আব্বা রেলের থেকে রিটায়ারমেন্টে গেলেন এবং আমাদের গ্রামের বাড়িতে চলে যাই আমরা। তখন গ্রামের বাড়িটা কোথায় ছিল? মুন্সিগঞ্জ, সিরাজদিখানে। সেখানে আমি আবার ভর্তি হই প্রাইমারি স্কুলে 5-এ, ওখানে 1 বছর, এবং হাই স্কুলে আরো 3 বছর লেখাপড়া করার সময় আমার আব্বা মারা যান। ওই সময় তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন আবার শহরে ফেরত আসি। শহরে ফেরত এসে ঢাকায় ভর্তি না হয়ে আমি ভৈরব কেবি স্কুলে ভর্তি হই। সেখানে আমার বড় বোন ছিলেন। বড় বোন সেখানে থাকার কারণে আমার একটা সুবিধা হয়েছে যে ওই কেবি স্কুলে আমার 2 বছর লেখাপড়া করার সুযোগ সৃষ্টি হয়েছিল এবং ওই সময়টা আমার খুব ভালো কেটেছে। যে ওখানে আমার লেখাপড়াটার যেই সময় দেওয়া, সেটা খুব ভালোভাবেই আমি দিতে পেরেছি এবং কেবি স্কুলের থেকে আমি খুব ভালো একটা রেজাল্ট করে বার হই সেই সময়। তো কেবি স্কুল থেকে পাশ করে আবার ঢাকায় চলে আসি। ঢাকায় নটরডেম কলেজে ভর্তি হই। সো নটরডেম কলেজে সেই সময় তো একটা কম্পিটিশন সবসময় ছিল, সেই সময় ছিল, এখনো আছে। নটরডেম কলেজের পরিবেশটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে, একটা ডিসিপ্লিন ভালো রকম ছিল এবং আমি ওখানে লেখাপড়া করে একটা ভালো রেজাল্টও করি। আমি কমার্স গ্রুপের মধ্যে ফার্স্ট হয়েছিলাম এবং রেগুলার আমি কলেজে যেতাম এবং নিয়মিত আমার ক্লাস রুটিনগুলো ফলো করতাম এবং টিচারদের কথাগুলো শুনতাম। এটা আমার জন্য অনেক বড় কাজে দিয়েছে পরবর্তী জীবনে। তারপর আমি বিকম পাস করি ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজের সময়টা খুব বেশি ভালো যায়নি। ঢাকা কলেজটা ওখানে ক্লাস করা হয়েছে কম। সত্যিকার অর্থে নটরডেম কলেজে যেভাবে করে ডিসিপ্লিনটা বহাল ছিল, ঢাকা কলেজে গিয়ে একটুখানি শিথিলতা আসছে, যার ফলে ওইভাবে করে আর ক্লাস করা হয়নি। দেন আমি
ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে অ্যাডমিশন টেস্ট দিয়ে আইবিএ তে ভর্তি হয়ে এমবিএ করে বার হয়েছি। এবং আমার এমবিএ করার ইন বিটুইন 15টা কোর্স করার পরবর্তীতেই আমি আবার ব্যাংকেও চাকরি পেয়ে জি, জি। গিয়েছিলাম। আপনার কর্মজীবনের শুরুটা কেমন ছিল সে সম্পর্কে যদি আমাদের কিছু জানান। ওই যেটা বলছিলাম আমি, জি। আইবিএ তে পড়ার সময় 15টা কোর্স করা যখন চলছিল, হুম, হুম। তখন এবি ব্যাংক থেকে একটা সার্কুলার আসে যে আচ্ছা। প্রবাসী অফিসার হুম, নেওয়া হবে। তা আমি ওখানে অ্যাপ্লাই করি এবং আমি ওখানে চাকরি পেয়ে যাই। আচ্ছা, আচ্ছা। এবং ওটা একটা কম্পিটিটিভ টেস্ট হুম, ছিল, হুম। প্রায় 6,500 চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছে ওখানে। আমরা 35 জন মাত্র ঢুকতে পেরেছিলাম। সো এবি ব্যাংক সেই সময় কিন্তু বেশ একটা স্বনামধন্য হ্যাঁ, প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসাবে ছিল। ছিল। জি। এই তো সেখানে প্রবেশন অফিসার হিসাবে চাকরি জীবন শুরু হয়। এবং এবি ব্যাংক কিন্তু ট্রেনিং ডেভেলপমেন্টে হিউম্যান রিসোর্সে সেই সময় বেশ সুনাম কুড়িয়েছিল। তো সেটা একটা ভালো রকমের ভিত্তি, যেই ক্যারিয়ারের যে ভিত্তি, ওটা তৈরিতে আমাকে সাহায্য করেছে। এবং ওটা বড় বড় ব্রাঞ্চগুলোতে কাজ করতে পেরেছিলাম, যেটা হলো প্রিন্সিপাল অফিস ব্রাঞ্চ, দিলকুশা ব্রাঞ্চ, দুইটাই ব্যাংকের সবচেয়ে বড় ব্রাঞ্চ ছিল। তো সেই সময়ে 5 বছর এবি ব্যাংকে থেকে তারপরে আমার একটা সুযোগ হয় হানিল ব্যাংক, তখনকার দিনে হানিল ব্যাংক, এখন উরি ব্যাংক হিসাবে আছে এটা। সে হানিল ব্যাংকে আমি প্রথম বাংলাদেশি হিসাবে জয়েন করি। তখন ওই ব্যাংক দক্ষিণ কোরিয়ার ব্যাংক প্রথম আসছে বাংলাদেশে 96-এ। তাদের প্রথম ব্রাঞ্চ ছিল কামাল আতাতুর্ক এভিনিউতে। সুতরাং সেখানে আমার প্রথম বাংলাদেশি হিসাবে ওখানে চাকরিতে ঢুকি। এবং ওখানে আমার অনেক একটা লার্নিং ছিল, বিশেষ জি। করে একটা নতুন বিদেশি ব্যাংকে বাংলাদেশে স্থাপন করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার তার সেগুলোর সাথে আমি জড়িত হয়েছিলাম। এবং এই বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফিন্যান্স, টেলিকমিউনিকেশনের জন্য তখন টিএনটির ছিল, একটা আঁকড়া ছিল যে ওইখানে লাইন পাওয়া অনেক কষ্টকর ছিল। একটা অফিসকে সাজানো একটা সুন্দরভাবে, ডিপার্টমেন্টেশন, এই সবগুলো কাজ করতে আমার একটা ভালো রকমের সুযোগ সৃষ্টি হয়েছে। সুতরাং হানিল ব্যাংকে আবার 3 বছর পার করার পর্যায়ে এমন একটা আসলো যে ব্যাংক এশিয়া তখন প্রথম শুরু করি। হুম, হুম। জি। তো ব্যাংক এশিয়া যেই শুরু করে ওইটা 99-এ, এই সেপ্টেম্বরের দিকে। তো আমি হানিল ব্যাংক ছেড়ে 3 বছর হানিল ব্যাংকে থাকলাম। তারপরে ওখানে থেকে আমি ব্যাংকের সাথে জয়েন করলাম অ্যাজ হেড অফ ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্স কন্ট্রোলার। তো সেই 99 থেকে 2022 পর্যন্ত আমি ব্যাংকের সাথে ব্যাংকের সাথে ছিলেন। ছিলাম এবং বিভিন্ন পর্যায়ে কাজ করেছি। ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, ট্রেজারি হেড ছিলাম। তারপর পরবর্তীতে আমি রিটেইল যেই পোর্টফোলিও সেটা দেখতাম এক সময়। এবং তারপর ফাইনালি আমি 6 বছর ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছি। জি। তো সুতরাং ক্যারিয়ারটা কেটেছে একটা বিভিন্ন ধরনের চড়াই উতরাই দিয়ে। তো তারপরও আমি এনজয় করেছি আমার ক্যারিয়ারকে এবং যেই কাজগুলো করতে পেরেছি সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে সবসময়। আপনি আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের মধ্য দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করেন এবং ব্যাংক এশিয়া দিয়ে আপনি তা শেষ করেন। এই যে বাংলাদেশের আর্থিক খাতে আপনার ক্যারিয়ার গঠনের যে একটি অভিজ্ঞতা, তা যদি আমাদের দর্শকদের কিছু জানান। ক্যারিয়ার গঠনের অভিজ্ঞতা বলতে আমি বলতে পারি যে এবি ব্যাংকে যেটা শিখেছি সেটা হলো কঠোর পরিশ্রম করা, ডিসিপ্লিন ছিল। আমরা যখন ছিলাম অবশ্যই ভালো একটা ডিসিপ্লিন ছিল। ব্যাংকিংয়ের বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হয়েছে। কাস্টমার সেবা, এটাও একটা বড় রকমের শিক্ষা। তারপর যখন কোরিয়ান ব্যাংকে গেলাম সেখান থেকে যেটা আমি পেয়েছি যে বিশেষ করে তাদের হার্ডওয়ার্ক, যে পরিশ্রম তারা করতে পারে, এবং আমিও তাদের সাথে মিশে যে পরিশ্রম করেছি, তাল মিলিয়ে কাজ করেছি এবং বেস্ট এমপ্লয়ি হিসাবে রিকগনাইজড হয়েছি, ওটা আমার বড় একটা পাওনা যে আমি পিছিয়ে নেই, আমি তাদের সাথে এগিয়েই ছিলাম। আর ব্যাংক এশিয়াতে এসে যেটা হয়েছে, যেটা যে একটা নতুন ব্যাংক, লোকাল ব্যাংক, সেটাকে এস্টাবলিশ করতে গিয়ে অনেক লোকজনের সমাগম হয়েছে, অনেক লোকজন এসেছে।
তাদের সাথে মিশে কাঁধে কাঁধে একত্রে মিলে আমরা একটা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছি, যেটা আজকে আপনারা দেখেন ব্যাংক এশিয়া। তো ব্যাংক এশিয়াতেও আমাদের ডিসিপ্লিন এবং আমাদের যেই ব্যাংকিং যে রেগুলেশন নর্মস ফলো করার যে একটা যেই কালচার, সেটা আমরা তৈরি করেছি। এবং দেখবেন যে ব্যাংক এশিয়া সম্পর্কে তেমন কোনো খারাপ খবর কখনো ওইভাবে করে আসেনি। একটা কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবেই বাংলাদেশে এটা পরিচিত। আর আমাদের এই যে একত্রে টিম ওয়ার্ক করার যে একটা বড় রকমের ডিসিপ্লিন, সেটা আমরা ওখান থেকে রপ্ত করেছি এবং লোকজনকে আমরা যারা আসছে তাদেরকে ওইভাবে শিক্ষিত করে তুলেছি যে ব্যাংকিং সেবা যাতে করে সবার জন্য পৌঁছায়। চমৎকার একটি অভিজ্ঞতা শুনলাম আপনার মুখ থেকে। আমার বিশ্বাস যে আপনার এই অভিজ্ঞতা থেকে আমাদের তরুণ প্রজন্ম তারাও ঠিক আর্থিক খাতে এভাবেই এগিয়ে যাবে। তো জনাব আরফান আলী, আপনি বর্তমানে জয়তুন বিজনেস সলিউশন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই যে একজন টপ ব্যাংকার থেকে পরবর্তীতে একজন সফল উদ্যোক্তা, এটা কিভাবে সম্ভব হলো? এর পিছনের গল্পটা কি আমাদের সাথে একটু শেয়ার করুন। উদ্যোক্তার সফলতা আমি এখনো বলতে পারি না, অনেক পথ যেতে হবে। তবে জয়তুন বিজনেস সলিউশন একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে। যে বাংলাদেশে আপনি দেখবেন যে এতগুলো ব্যাংক, অথচ এখনো একটা বিরাট জনগোষ্ঠী ব্যাংকিং সেবার বাইরে, বিশেষ করে রুরাল এবং সাবারবান, যে গ্রামীণ এবং শহরের বাইরের যেই এলাকাগুলোতে। তো সেখানে ব্যাংকিং সেবা পৌঁছাবার একটা বড় রকমের আমাদের আছে। বিশেষ করে আমরা গ্রামে যাচ্ছি, ভিলেজ ডিজিটাল বুথ নামে একটা, যে এজেন্ট ব্যাংকিং এর একটা এক্সটেনশন 2.0 মডেল বলা যেতে পারে, যে যেখানে সবগুলো ব্যাংকের সেবা একত্রে পাওয়া যাবে। এজেন্ট ব্যাংক যেমন 1-to-1 রিলেশনশিপ, এখানে হচ্ছে অনেকগুলো ব্যাংক এবং প্রতিষ্ঠান একটা এজেন্টকে কেন্দ্র করে সেবা দিতে পারবে ওই এলাকায়, গ্রামে। এই মডেলটা আমাদের দেশে নতুন, তবে বিশ্বের বিভিন্ন দেশে এটা প্রচলিত আছে। তো এই ভিলেজ ডিজিটাল বুথ একটা গ্রোথ সেন্টার হিসাবে ওই লোকালিটিতে কাজ করবে এবং সবগুলো ব্যাংকের সেবা ওখানে নিয়ে যাবে। বিশেষ করে পেমেন্টের, মানুষ ওখান থেকে টাকা তুলতে পারবে, টাকা জমা দিতে পারবে এবং এখানে আরো যেই এটা পাবে, ক্রেডিট পেতে পারবে ওখান থেকে। আপনার যে আপনি বললেন যে আপনার জয়তুন বিজনেস সলিউশন প্রতিষ্ঠান সম্পর্কে বলছেন, এই প্রতিষ্ঠানটি মূলত কি ধরনের সার্ভিস দিচ্ছে, মানে একবার বুলেট পয়েন্টে আমাদেরকে একটু বলুন। এই প্রতিষ্ঠানটি ব্যাংকের পক্ষ থেকে এবং অন্যান্য সেবাদাতার পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এর সেবা দিচ্ছে, ব্যাংকের টাকা ট্রান্সফারের সেবা দিচ্ছে, ব্যাংকের ডিপোজিটের সেবা দিচ্ছে এবং উইথড্রলের সেবা দিচ্ছে। এই সেবাগুলো একত্রেই পাওয়া যাচ্ছে ওখানে। এছাড়া রেমিটেন্স সার্ভিস ওখানে আছে, ই কমার্সের আছে, ওখান থেকে সব ধরনের টিকিট করা যায়। সরকারি সেবাগুলো পাওয়া যায়, ধরেন সবগুলো সেবা সরকারি, বিশেষ করে ল্যান্ড রিলেটেড সেবা, বিদ্যুৎ বিল পরিশোধ করা, ট্যাক্স পরিশোধ করা, এগুলো কিন্তু ওখান থেকেই পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা সোশ্যাল সেফটি নেট পেমেন্টে সাহায্য করছি, যে গ্রাম এলাকায় যে রুরাল যে ব্যাংকগুলো সোশ্যাল সেফটি নেট পেমেন্ট দেয় সেটা করছি। ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আমরা সাহায্য করছি, গ্রামে গ্রামে আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম রান করছি। আপনি জেনে খুশি হবেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, যেটা আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা আর্ম, তাদের সাথে আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালিয়েছি বিভিন্ন জায়গায় যে দেশের, যাতে করে লোকজন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারে এবং ব্যাংকের সেবা নিতে পারে। সুতরাং জয়তুন বিজনেস সলিউশন এই জায়গায় একটা বড় রকমের ভূমিকা রেখে যাচ্ছে, যে মানুষজন যাতে করে ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে জানে এবং ব্যাংকের অ্যাকাউন্টটা প্রপারলি ব্যবহার করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনার এজেন্ট ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আপনি বলছিলেন। আমরা জানি যে আপনি বাংলাদেশের এজেন্ট ব্যাংকিং সিস্টেমের প্রবর্তক। 2014 সালে আপনি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তা চালু করেন। এজেন্ট ব্যাংকিং সম্পর্কে একটু বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, মানে এটা ব্যবস্থাটা কি আর কি, সিস্টেম সম্পর্কে। এজেন্ট ব্যাংকিংটা হচ্ছে যে একজন ডেজিগনেটেড এজেন্টের মাধ্যমে ব্যাংকের সেবাটা দেওয়া। যেমন ব্যাংকের ইট কাঠের যেই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা শাখা, সেটা কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে যেতে পারে না এবং প্রফিটেবল হয় না। এই অজুহাতে গ্রামে কিন্তু ব্যাংকিং সেবা পৌঁছাচ্ছে না, বা রুরাল এলাকায়, একটু রিমোট এলাকায় এগুলো তো পৌঁছাচ্ছে না।
তো তখন আমরা বাংলাদেশ ব্যাংক তখন পাইলট করছিল এজেন্ট ব্যাংকিং এর, আমরা অংশগ্রহণ করি সেই এজেন্ট ব্যাংকিং বিস্তারের জন্য, এবং আমরা সাকসেসফুলি বেরোয় আসি উইথ এ মডেল, যেটা এখন দেখছেন। এবং আমাদের এই মডেলটাই 31টা ব্যাংক এই ফলো করে এখন একইভাবে। ইটস এ গুড থিং, আমার জন্য ভালো, ফিলিংটা বেটার, যে আমি যে জিনিসটা চিন্তা করেছিলাম, যেভাবে করে চিন্তা করেছি, সেটা সবাই এখন ও ফলো করে মানুষের সেবা দিচ্ছে। এটা হলো বড় কথা। সুতরাং এজেন্ট ব্যাংকিং এর একটা বড় রকমেরই হলো লো কস্টে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা নিয়ে যাওয়া তৃতীয় পক্ষ একটা এজেন্টের মাধ্যমে। এখানে প্রিন্সিপাল এবং এজেন্ট এই হলো রিলেশনশিপ। ব্যাংক হলো প্রিন্সিপাল, আর এজেন্ট যিনি সেবা দিচ্ছেন, সেবাদাতা, আর গ্রাহক ব্যাংকেরই গ্রাহক। সুতরাং ব্যাংকের গ্রাহককে এজেন্ট মাঝখানে থেকে সেবা দিচ্ছেন। এটা একটা ধরেন ব্যাংকের ব্রাঞ্চ অথবা উপশাখা তৈরি করে যেভাবে সেবা দিতে গেলে যে খরচ হয়, তার অর্ধেকের থেকে কম খরচে এই সেবাটা ব্যাংক দিতে পারে। সুতরাং ব্যাংকের পক্ষে এই সাধারণ মানুষের কাছে যাওয়াটা সহজতর হয়। যে কোনো কমার্শিয়াল অর্গানাইজেশনের ডিসিশন মেকিং এ যারা থাকেন, তাদের একটা বড় রকমের থাকে, ভার থাকে, যে তাদের ওখান থেকে প্রফিট হলো কিনা, প্রফিট অর্জন করতে পারলো কিনা। এটা কমার্শিয়াল অর্গানাইজেশনের সাধারণ নেচার। তো সেখানে এই ডিসিশন নিতে গিয়ে যখন তারা পারে না, তখন এজেন্ট ব্যাংকিং তাদেরকে এই ডিসিশন নিতে সাহায্য করছে। যে চমৎকার একটি আপনাদের সিস্টেম সম্পর্কে আমরা জানলাম, যে যার মাধ্যমে হচ্ছে বিশেষ করে আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী, তারা আপনার ব্যাংকিং সুবিধার আওতায় আসতে পারছে। যে আপনার প্রতিষ্ঠানে একটি সার্ভিস চালু আছে, পেমেন্ট অ্যাগ্রিগেশন, এ সম্পর্কে আমাদের কিছু বিস্তারিত জানাবেন। পেমেন্ট অ্যাগ্রিগেশন হচ্ছে যে ব্যাংকের এবং অন্যান্য পেমেন্টের একজন মার্চেন্ট ধরেন, এই যে যারা দোকানি, এই বিভিন্ন তাদেরকে যখন বিভিন্ন জন পেমেন্ট দিতে আসে, তখন পেমেন্ট দিতে পারে না, কারণ তার অ্যাকাউন্ট ওটা ভিজিবল না। তার অ্যাকাউন্টটাকে কিভাবে করে সে টাকাটা ট্রান্সফার করে নিবে। সো অ্যাগ্রিগেটররা করে কি, একটা অ্যাকাউন্ট তাকে দেয়, যে অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ব্যাংকের পক্ষে, যে কোনো পেমেন্ট সিস্টেমের পক্ষে এই পেমেন্টটা সে নিতে পারে। আমাদের দেশে একটা বড় রকমের পরিবর্তন আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যেই বাংলা কিউআর প্রচলন করেছে পেমেন্টে। এটা একটা বিরাট রকমের পরিবর্তন নিয়ে আসবে। এই বাংলা কিউআর ইউনিফাইড এবং 61টা ব্যাংককে একত্রিত করেছে, এবং অন্যান্য পিএসপি, এমএফএস সবাই কিন্তু এইটার মাধ্যমে পেমেন্ট প্রসেস করতে পারবে। সুতরাং বাংলা কিউআর যদি একজন দোকানদার ব্যবহার করে, বা কোনো মার্চেন্ট ব্যবহার করে, অথবা যে কেউ ব্যবহার করে, ওই বাংলা কিউআর এর মাধ্যমে সব ব্যাংকের টাকা ওখান দিয়ে ট্রান্সফার করতে পারবে। এবং এটা একটা বড় রকমের হাতিয়ার, পরিবর্তনের হাতিয়ার হিসেবে সামনের দিকে আসছে। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টাকা পে কার্ড, একটা লোকাল স্কিম, যেখানে আমাদের এই যে ট্রানজেকশন করি, এগুলো কিন্তু মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে বাইরের দেশে প্রসেস হয়, কিন্তু ওই টাকা পেটা আমাদের লোকালি প্রসেস হবে, এবং এটার খরচও কম হবে। বাংলা কিউআর আর টাকা পে হবে কার্ড, আর বাংলা কিউআর তো কিউআর কোড। এই দুইটা জিনিস কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে একটা বড় রকমের ভূমিকা পালন করবে, এবং বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে প্রমোট করছে, এবং আমরাও জয়তুন থেকে এটা নিয়ে কাজ করছি। এই ধরনের পেমেন্টের জন্য কিন্তু আমাদের একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, অথবা আমার মোবাইলে ব্যাংক ট্রান্সফারের জন্য একটি অ্যাপস অথবা প্রযুক্তি জ্ঞান থাকা প্রয়োজন। আমাদের তো অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদের আসলে এই ধরনের জ্ঞানটি নেই। সেক্ষেত্রে কি আপনার প্রতিষ্ঠান থেকে কোনো বিশেষ ব্যবস্থা বা সার্ভিসের ব্যবস্থা আছে কি? ধন্যবাদ আপনাকে। এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন, যেই প্রশ্নটা একটা বলবো যে মেজর চ্যালেঞ্জ মানে গ্রহণ করা যেই নতুন প্রযুক্তিকে, তার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে স্মার্টফোন সবার নাই, আর মোবাইল অ্যাপটাকে ব্যবহার করা যে লেভেলের দক্ষতা লাগে এবং জ্ঞান লাগে, ফাইন্যান্সিয়াল লিটারেসি বলি আমরা এটাকে। ডিজিটাল লিটারেসি প্লাস ফাইন্যান্সিয়াল লিটারেসি দুটা থাকলে পরেই এই ইনক্লুশনে মানুষজন আসতে পারে। সো এই মুহূর্তে যদি আমরা বলি রিমোট ইসে, তো সেখানে একটা বড় রকমের চ্যালেঞ্জ আমরা ফেস করি, এবং লোকজনকে আমরা এই জন্য জয়তুন বিজনেস সলিউশনের পক্ষ থেকে এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, এবং তাদেরকে এখানে অংশগ্রহণ করতে সহায়তা করি, এবং তারা এখান থেকে শেখে। এছাড়া আমাদের লোকজন উঠান বৈঠক করে, এবং দোকানদারদের সাথে দোকানে গিয়ে দেখা করে,
ওখানে গিয়ে তাদেরকে এগুলোর ব্যবহার সম্পর্কে তারা জ্ঞান দেয়। তো সব মিলিয়ে এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি। এটা ন্যাশনাল লেভেলে আসলে যাওয়া দরকার, এটা সবারই প্রয়োজন, সবাই হয়তো করে, অল্প বিস্তর করে। আমরা করছি একটা অর্গানাইজেশন অনেকগুলো ব্যাংকের পক্ষে, বিশেষ করে ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই দুটো ব্যাংক আমাদের সাথে মাস্টার এজেন্ট এগ্রিমেন্টের আন্ডারে আমরা তাদের সেবা নিচ্ছি। এছাড়া সিটি ব্যাংক আছে আমাদের সাথে, পস সাপ্লাই দিচ্ছে সিটি ব্যাংক, ইউসিবিএল, তারপর ঢাকা ব্যাংকও আমাদেরকে সহায়তা করছে। তো সব আরো কিছু ব্যাংক সামনের দিকে আসবে। তো সবগুলো ব্যাংক একত্রিত হলে পরে এই ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং এই ডিজিটাল লিটারেসি দুটেই এগিয়ে যাবে ইনশাল্লাহ। জনাব আরফান আলী, আপনার সাথে গল্প করে অনেক ভালো লাগছে। আপনার সাথে আরো গল্প করব, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। সঙ্গে আছেন জনাব মোহাম্মদ আরফান আলী। জনাব আরফান আলী, আপনার বর্ণাঢ্য কর্মজীবন নিয়েই আপনার সাথে কথা হচ্ছিল। তো এবার আমি জানতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানের একটি সার্ভিস, প্রবাসীদের পাঠানো অর্থ যাতে তাদের আত্মীয় স্বজন খুব সহজেই তুলতে পারে, সেক্ষেত্রে যে সার্ভিসটি আছে সেটি কি এখনো আছে? সে সম্পর্কে আমাদের কিছু জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রবাসীদের জন্য যে সেবা, সেটা হচ্ছে রেমিটেন্সটা তাদের বাড়ির কাছে পৌঁছে দেওয়ার যে সেবা, সেটা আমরা চালু রেখেছি। বিশেষ করে ব্যাংকিং এর মাধ্যমে যে এটা আসে, রেমিটেন্সটা আসে, সেটা ডিস্ট্রিবিউশন একটা বড় সমস্যা আমাদের। এই যে প্রবাসীরা যে টাকা পয়সা পাঠায়, তাদের টাকা পয়সা তুলতে যে অনেক দূরে যেতে হয়, বিশেষ করে ব্যাংকের ব্রাঞ্চে যেতে হলে অনেক দূরে যেতে হয়, বা এজেন্ট ব্যাংকে যেতে হলেও অনেক দূরে যেতে হয়। সেখানে আমরা প্রত্যেকটা গ্রামে চিন্তা করছি এবং করেছি কিছু জায়গায়, যে গ্রামে সেই বুথ থেকে সে টাকাটা তুলতে পারবে, এবং অনেক ক্ষেত্রে তাদের বাড়িতে নিয়ে পর্যন্ত টাকাটা আমরা পৌঁছে দিচ্ছি, যে তারা ফোন করে এই টাকাটা তাদের বাড়ির কাছে পাচ্ছে। সুতরাং এই যে তার সেবাটা এক্সটেন্ডেড হচ্ছে তার দোরগোড়ায়, এই কারণে অনেকে এই সেবাটা আগ্রহী। রাইট, তাকে সময় দিতে হচ্ছে না, কোনো টেনশন করতে হচ্ছে না। যেমন বাইরের থেকে বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি যারা আছে, তারা একটা পিন কোড ইউজ করে, সেই কোডটা দিয়ে, এনআইডিটা দিয়ে কিন্তু যে কোনো জায়গা থেকে টাকাটা তোলা যেতে পারে। এই সেবাটা কিন্তু একটা বড় রকমের সেবায় রূপান্তরিত হচ্ছে এবং অনেকে এই সেবাটা ব্যবহার করছে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বিকাশে যে বিস্তারের যে ভূমিকা, সে সম্পর্কে আমাদের কিছু বলুন। এটা এখনো আমরা অতটা বড় আকারে যেতে পারিনি, কারণ আমাদের যে কাউন্টারপার্ট ব্যাংক যারা এই ঋণটা তো বুক, মানে ঋণটার হিসাবটা কিন্তু ব্যাংকে, সুতরাং ব্যাংকগুলো যত আগ্রহ নিয়ে এগিয়ে আসবে ততটাই আমরা যেতে পারবো সামনের দিকে। তারপর আমরা শুরু করেছি, আমরা রিসেন্টলি ব্র্যাক ব্যাংকের পক্ষে কৃষি লোন দেওয়া শুরু করেছি। কৃষি লোন ব্র্যাক ব্যাংক আমাদের আউটলেট দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দিচ্ছে, এটা একটা ভালো খবর। এছাড়া অন্যান্য ব্যাংকও আগ্রহ দেখাচ্ছে। আমরা এই একটু সময় নিয়ে এই যেই কাস্টমার রিলেশনশিপ, যেটা একেবারে গ্রামীণ অর্থনীতির সাথে ব্যাংকগুলোকে যুক্ত করার জন্য যেই ধরনের দক্ষতা দরকার, সেই ধরনের দক্ষতা সম্পন্ন লোকজন আমরা জড়ো করেছি, যাতে করে তারা ব্যাংকের পক্ষ থেকে এই সেবাটা নিয়ে যেতে পারে। এবং ব্যাংকও এই ব্যাপারে অনেক আগ্রহ প্রকাশ করছে, যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা ম্যান্ডেট সব ব্যাংকে দিয়েছে যে সরাসরি কৃষককে ঋণ দিতে হবে। এটা একদিক দিয়ে ভালো যে ব্যাংকগুলো এখন কৃষকদের কাছে যেতে আগ্রহ প্রকাশ করছে। তো জয়তুন বিজনেস সলিউশনের প্ল্যাটফর্ম এবং ভিডিবি গুলো ব্যবহার করে, ভিলেজ ডিজিটাল বুথগুলো ব্যবহার করে ব্যাংকগুলো এই ঋণ সহজেই পৌঁছে দিতে পারবে। সত্যি এটি একটি অসাধারণ আপনাদের প্রচেষ্টা। তো আপনি বলছিলেন যে আর্থিক সাক্ষরতা নিয়ে। আর্থিক সাক্ষরতাটা আসলে কি, এবং মানে ডিজিটাল যুগে এর গুরুত্ব সম্পর্কে আমাদের কিছু বলুন, এবং আপনার প্রতিষ্ঠানের এক্ষেত্রে ভূমিকা কি? আর্থিক সাক্ষরতাটাকে আমরা এইভাবে যদি বলি, যে আমরা যেমন বলি একজন ব্যক্তি যদি নিরক্ষর বলি, লেখাপড়া না জানেন, ইলিটারেট বলি না, অক্ষর জ্ঞান নাই, সেই রকম ব্যাংকিং সেবা
এবং আর্থিক সেবা সম্পর্কে যদি কেউ না জানে, সেখানেও কিন্তু একটা ইলিটারেসি বলে একটা ব্যাপার আসে। সুতরাং ফাইন্যান্সিয়াল লিটারেসি, আর্থিক সক্ষমতা এবং আর্থিক শিক্ষা, এটা একটা বড় রকমের শিক্ষা এখনকার দিনে। যেহেতু আমাদের কর্মজীবনটা কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়েই ইভলভ হচ্ছে, বিস্তার লাভ করছে, বড় হচ্ছে। তো যেখানে চারদিকে আর্থিক কার্যক্রমের এত বিস্তৃতি, সেখানে আর্থিক ম্যানেজমেন্ট যেটা ব্যবস্থাপনা, সেই সম্পর্কে জানা, অর্থ ব্যবহার, অর্থ সঞ্চয় করা যায় কিভাবে, কিভাবে ব্যাংকের সাথে রিলেশনশিপ ইস্টাবলিশ করা যায়, কিভাবে সঞ্চয় করা যায়, ঋণ নেওয়া যায়, এবং কিভাবে এই ঋণ ব্যবহার করে নিজের উন্নতি এবং দেশের উন্নতি করা যায়, সেটা সম্পর্কে একটা মানুষ সম্যক জ্ঞান থাকতে হবে। এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস টার্মস কন্ডিশন আছে, এগুলো বুঝার জন্য যে সেবা একজন সেভিংস যদি করে তাহলে সে কি কি সুবিধা পেতে পারে, একজন মানি ট্রান্সফার করতে গেলে সে কি পদ্ধতিতে ট্রান্সফার করতে পারে, কত কম খরচে ট্রান্সফার করতে পারে, এই সব কিছু মিলিয়েই কিন্তু আর্থিক শিক্ষার অন্তর্ভুক্ত। এটা আমাদের দেশ এখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সুতরাং আর্থিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের লোকজন যত দ্রুত এই আর্থিক শিক্ষাটাকে রপ্ত করতে পারবে, দেশের উন্নয়ন ততটা ভালো হবে এবং দ্রুত হবে। কারণ একটা বিরাট জনগোষ্ঠীকে পিছনে ফেলে দিয়ে এই দেশকে এগিয়ে নেওয়া যায় না। সুতরাং সেই অর্থে আর্থিক শিক্ষা একটা বড় রকমের ভূমিকা পালন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে। বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে, এবং বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল লিটারেসি একটা ডিপার্টমেন্টই আছে, যারা বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে সারা বছর ধরেই, এবং লিড ব্যাংক হিসাবে একটা ব্যাংকে সেখানে করে জায়গা দেয়। সুতরাং আর্থিক যেই শিক্ষা, এটার ব্যাপারে আমরাও কাজ করছি। যেমন আমি আগেও বলছি যে আইএফসি চেষ্টা করছে যে বাংলাদেশে আর্থিক শিক্ষাটা বিস্তার লাভ করুক, তাতে মানুষজন ব্যাংক অ্যাকাউন্ট ওনারশিপ নিয়ে কথা বলবে, তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে নিজেকে এম্পাওয়ার করবে। ব্যাংক অ্যাকাউন্ট এখন আজকালকার দিনে একটা আইডেন্টিটির মতো হয়েছে। সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের ভাগ্য পরিবর্তনে যাতে মানুষ কাজ করতে পারে, সেদিকেই আমরা যাচ্ছি। জনাব আরফান আলী, চমৎকার একটি কনসেপ্ট আপনি শেয়ার করলেন, আর্থিক সাক্ষরতা। আমাদের আসলে অনেকেরই টাকা আছে, কিন্তু সঠিকভাবে আমরা সেটা ইউজ করতে পারছি না। তো এবার আপনার কাছে জানতে চাচ্ছি, ফিনান্সিয়াল ইনক্লুশন খুবই জনপ্রিয় একটি শব্দ। আপনার প্রতিষ্ঠান থেকে বর্তমানে আপনারা যে ধরনের সার্ভিস দিচ্ছেন, সেটা কিভাবে ফিনান্সিয়াল ইনক্লুশনকে প্রমোট করছে? আমাদের ধন্যবাদ আপনাকে। আমি যদি এক কথায় বলি, আমাদের সব কার্যক্রম কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশন কি ঘিরে। বিশেষ করে জয়তুন বিজনেস তো ব্যাংকের ফ্রন্ট পার্ট, সামনের দিক। তারপরও আমি যেটা বলবো যে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি, তাদেরকে সেভিংসে সাহায্য করছি, ক্রেডিটে সাহায্য করছি, মানি ট্রান্সফারে সাহায্য করছি, ইন্স্যুরেন্স প্রকিউরমেন্টে সাহায্য করছি, ই কমার্সে সাহায্য করছি, সমস্ত কিছু এমএফএস ব্যবহারে সাহায্য করছি। সব কিছু মিলিয়ে এটা আর্থিক ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তির একটা অংশ। আমি যে কথা বলছিলাম যে এই রুরাল লোকজনকে আর্থিকভাবে যখন অন্তর্ভুক্ত করা হবে, তখন তারা দেশের উন্নয়নে অংশীদার হিসাবে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া তো তার পক্ষে কোনোভাবেই এখানে সম্পৃক্ত হওয়া সম্ভব না। তো সুতরাং এই আর্থিক যে অন্তর্ভুক্তি, এটা হলো প্রিকন্ডিশন ফর ডেভেলপমেন্ট। তো সেই হিসেবে আমাদের প্রতিষ্ঠানটি ব্যাপক হারে এই আর্থিক অন্তর্ভুক্তির জন্য কাজ করে যাচ্ছে, এবং এটা সামনের দিনে আরো বেগবান হবে। অন্যান্য প্রতিষ্ঠানও কাজ করছে, ব্যাংকাররা তো অবশ্যই করছে, এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা নন ব্যাংক তারা সবাই কাজ করছে। তবে এটার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, এটাও আমরা মনে করি। জনাব আরফান আলী, এতক্ষণ আমরা আপনার সফলতার গল্পগুলো শুনছিলাম, এবং আপনি সত্যি একজন সফল ব্যক্তি কর্মজীবনে। এই যে আপনার সফলতা, এটার উৎস কি, এবং এর পিছনে কি কোনো বিশেষ ব্যক্তির অনুপ্রেরণা আছে কি? সফলতার কতখানি সফল হয়েছি এটা হয়তো অন্যান্য আরেকজনের দৃষ্টিতে এটা প্রতিফলিত হয়। আমার স্যাটিসফ্যাকশন যেটা, যে আমি কিছু কাজ করতে চাই, সে কাজগুলো করতে পারি, এবং সবচেয়ে বড় হলো মানুষের জন্য আমি কাজ করতে পারছি, দেশের জন্য কাজ করতে পারছি। তো এটা আমার একটা বড় রকমের পাওনা। তা আমি মনে করি যে এটা
একটা একটা আনন্দের বিষয়। জি। আমি অনেকে আছে এইভাবে বলবো যে ক্যারিয়ারটাকে উপভোগ করে না, তার যে কর্মজীবন সেটাকে উপভোগ করে না, কারণ তার কাছে মনে হয় সে আরেকজনের কথায় কাজ করছে এবং আরেকজনের অধীনে কাজ করছে। আমার কখনো এই কথা মনে হয়নি। আমি মানে আপনি কখনো আনন্দ নিয়েই হচ্ছে আমি আনন্দ কাজগুলো করে নিয়েই কাজ যাচ্ছেন। করেছি এবং আমি কোনো সময় কারো অধীনে কাজ করেছি এটা মনে হয়নি। আমার নিজের কাজ হিসেবে আমি মনে করেছি যে এটাই তো আমার কাজের অংশ। আমার বাবার কাছ থেকে আমি একটা বড়ই পেয়েছি, সেটা হচ্ছে যে ওনার মানুষের প্রতি কাজ করার এবং বিশেষ করে কাউকে সাহায্য করার একটা বড় রকমের ছিল, অভ্যাস ছিল, এবং এটা আমি ছোট সময় দেখেছি। যদিও আর্লি স্টেজে বাবা হারিয়েছি, 9-এ পড়ি তখন, কিন্তু 9 পর্যন্ত তো আমি 4-5 থেকে 9 পর্যন্ত তো আমি ভালো বুঝতে পারি। আমি তখন দেখেছি যে উনি সাহায্য করেছেন মানুষকে বিভিন্নভাবে। আমিও সেই অবস্থানটাকে ধরে রেখেই মানুষজনের জন্য কাজ করে যাচ্ছি, দেশের জন্য কাজ করে যাচ্ছি। জি। আপনার এই সুদীর্ঘ কর্মজীবনে কখনো কি আপনি কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন? যদি হয়ে থাকেন সেটা কিভাবে মোকাবেলা করেছিলেন? অবস্থা তো, ধরেন ব্যাংকের প্রভিশন অফিসার থেকে ম্যানেজিং ডাইরেক্টর হওয়া একটা সুদীর্ঘ পথ, নো ডাউট। এটা অনেক অনেক স্ট্রাগল করতে হয়। তবে আমি যেখানে বাধার সম্মুখীন হয়েছি, আমি সেখানে আমার লার্নিংটা বাড়িয়ে দিয়েছি এবং পরিশ্রমটা বাড়িয়ে দিয়েছি। দুইটা জিনিস আমি করেছি। সরাসরি কারোর সাথে কখনো কনফ্রন্টেশন বা কোনো কলিগকে অবমূল্যায়ন করা বা কলিগকে অসম্মানের দিকে ঠেলে দেওয়া, এই কাজটা আমি কখনো করি না। আমি যেটা করি, যদি কখনো কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন অ্যারাইজ করে, তাহলে আমি ওই বিষয়টা সম্পর্কে আরো বেশি জানতে চেষ্টা করি। সো আই ওভারকাম দ্যাট, যে আমি এটার ব্যাপারে আমি জানি, সুতরাং এটাই হলে ভালো হবে, এটাই ঠিক আছে। দ্বিতীয়ত হলো, ওটা ইমপ্লিমেন্ট করার জন্য পরিশ্রম শুরু করি এবং ওই পরিশ্রমটা আমাকে সাহায্য করে ওই সিচুয়েশনটাকে ওভারকাম করা। সুতরাং পরিশ্রম আর ওইটার ব্যাপারে নলেজ, এই দুইটা বিষয় আমার বড় হাতিয়ার, যে আমি এই প্রতিকূল ধরনের প্রতিকূল পরিবেশটাকে হচ্ছে পরিবেশটাকে মোকাবেলা মোকাবেলা পেরেছেন। করার জি। জন্য। You are right. সুন্দর জীবন গঠন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে আপনি বর্তমান প্রজন্মকে কি ধরনের উপদেশ দিবেন? বর্তমান প্রজন্ম অনেক কিছু জানে, অনেক কিছু করতে চায়, তো যেটা সলিড একটা বেস তৈরি হবে যদি সততা নিয়ে কাজ করে। সততা একটা বড় বিষয় মানুষের। আমাদের হয়তো সমাজে এটার অনেক সময় স্খলন দেখি এবং অনেক প্রভোকেশনও দেখি, কিন্তু সৎভাবে চলার যে একটা আনন্দ এবং সৎভাবে এগিয়ে যেতে পারলে যে আরো একটা দৃষ্টান্ত স্থাপিত হয়, সেদিকে আমাদের যাওয়া উচিত। এবং আমরা দেখব, বিভিন্নভাবে দেখি, এখন অবজার্ভ করলেই বুঝবো যে আমাদের এটার একটা বড় রকমের ঘাটতি সমাজ ব্যবস্থার মধ্যে আছে। সুতরাং সততা একটা প্রিকন্ডিশন অফ এ লাইফ। আপনি দেখবেন প্রকৃতি কখনো কাউকে প্রতারণা করে না। আপনি আপনি যতটুকু যত্ন নেবেন প্রকৃতির থেকে ততটুকু ফেরত পাবেন। তো সেইখান থেকে আমার মনে হয় মানুষের জীবনও ঠিক একইভাবে প্রচলিত, মানে এগিয়ে যাওয়া উচিত। দ্বিতীয়ত হলো পরিশ্রম করা এবং নতুন নতুন জিনিসের প্রতি, টার্গেটের প্রতি আগ্রহী হওয়া। বিশেষ করে দিস ইজ এ ক্রিয়েটিভ টাইম। আমাদের এই সময়টা যে যাচ্ছে, যে নলেজ বেস আমরা অ্যাক্সেস পেয়েছি থ্রু ইন্টারনেট, থ্রু এই যে গ্লোবাল ভিলেজ লাইক থিংস, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি করেছে নতুন প্রজন্মের জন্য। সুতরাং এটা যত দ্রুত আমাদের দেশের ডেভেলপমেন্টে কাজে লাগানো যায় এবং এটার একটা করা উচিত। আর এন্টারপ্রেনারশিপের একটা বড় রকমের তাগিদ থাকা উচিত। ইট ইজ গুড থিং যে এখন আমরা দেখি ইন্টারমিডিয়েট পাস করেও ছেলেপেলেরা নেমে যাচ্ছে ব্যবসা বাণিজ্য, নতুন কিছু করার চেষ্টা করছে। এই যে একটা ক্রিয়েটিভ এক্সুবারেন্স, এটা থাকা উচিত। এটাকে আমাদের প্রমোট করা উচিত এবং যারা ইয়াং এজের আছে তাদেরকে এদিক দিয়ে এগিয়ে আসা উচিত, যে কারো কোনো অধীনস্থ না থেকে বরং এদিকে এগিয়ে গেলে পরে প্রত্যেকে ক্যান বিকাম একটা ইকোনমিক অ্যাক্টিভিটিজের ইঞ্জিন হতে পারে। সেই হিসাবে নিজেকে চিন্তা করা উচিত যে হাউ ক্যান আই কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ দিস কান্ট্রি ইন এনি ফর্ম।
তো এই সততা ও কঠোর পরিশ্রম আর একটা টার্গেট যদি থাকে ভালো কিছু করার, তাহলেই পারবে। এক জীবনের জন্য হয়তো অনেকের লাগবে না। ধরেন ভবিষ্যতে আমরা যেই অভাব অনটন পার করে এসেছি, এটা হয়তো নতুন প্রজন্মের এতটা অভাব অনটন থাকবে না, দেশের উন্নয়নের সাথে সাথে এটা যাবে। কিন্তু দিক নির্দেশনাটা যদি ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু অস্বস্তিটা থেকে যাবে, অভাব থাকবে না, অস্বস্তিতা আমাদেরকে নিজে সবসময় তাড়া করে বেড়াবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা যতটুকু বুঝলাম যে আমাদের সঠিক সততা, পরিশ্রম এবং সঠিক যে গোল সেটি সেট আপ করতে পারলে অবশ্যই আমরা জীবনে সফল হব। আ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার স্বপ্নের বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? স্বপ্নের বাংলাদেশে আমি যদি মনে করি, আমার একটা বড় রকমের ইচ্ছা হচ্ছে এই যে আর্থিকভাবে আমাদের যেই বৈষম্য তৈরি হয়েছে, এটা যতটা পারা যায় এটাকে কমিয়ে আনা। বৈষম্য সমান হবে না, আমরা সবসময় যেটা বলি এটা সমান করা সম্ভব না, কিন্তু অনেক বঞ্চিত লোকজন আছে যাদের জন্য আমরা কাজ করতে পারি। সুতরাং আমরা দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশ যেখানে আর্থিক বৈষম্য কমে এসেছে, অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে গেছে, লেখাপড়ার বৈষম্য, আর্থিক বৈষম্য কমে গেলে পরে অলমোস্ট আরো কয়েকটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, লাইক এডুকেশন, শিক্ষাও কিন্তু ওটার উপর পয়সার উপর নির্ভর। শিক্ষাটা বৈষম্যটা যাতে না থাকে, স্বাস্থ্য সেবার বৈষম্য যেন না থাকে, বেসিক যেগুলো মানুষের বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, খাবার দাবার, এগুলোর প্রতি মানুষ যাতে করে খুব স্বাচ্ছন্দ্যে অ্যাক্সেস পায়, সেটা একটা বড় রকমের ইচ্ছা রয়েছে। সব ভবিষ্যৎ বাংলাদেশ যাতে আর না খেয়ে না থাকে, আর ক্ষুধার্ত না থাকে, আর অশিক্ষিত ভাবে না থাকে, যাতে করে পৃথিবীর অন্যান্য দেশের সাথে সমানে মাথা উঁচু করে কথা বলতে পারে এবং স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সেবায় সমান অধিকার পায়, এবং সেইভাবে করেই বাংলাদেশকেও একটা সুন্দর দেশ হিসেবে রূপান্তরিত করতে পারে, এই আশাবাদী আমি ব্যক্ত করি। জনাব আরফান আলী, আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। আপনারা যারা আজকে আমাদেরকে শুনলেন, আমি বিশ্বাস করি যে সবাই একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের করবেন এবং ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশন করবেন এবং ব্যাংকিং সেবা নেবেন এবং ব্যাংকের মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ করবেন। বিশেষ করে যারা রুরাল এলাকায় আছেন, যারা ব্যাংকিং সেবা থেকে বাইরে আছেন, তাদের জন্য এই সেবাটা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এতক্ষণ আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদের দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা জনাব মোহাম্মদ আরফান আলীর পরিবার, শৈশব এবং তার বর্ণাঢ্য শিক্ষা জীবন সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি তার একজন কিংবদন্তি ব্যাংকার ও সফল উদ্যোক্তা হওয়ার গল্পও জানতে পেরেছি। দর্শক, এখানে লক্ষণীয় যে জনাব আরফান আলী একজন টপ ব্যাংকার থেকে পরবর্তীতে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তার সততা ও পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম ও গ্রামীণ অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামীর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এস এর সঙ্গেই থাকুন।